তো এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের যে পর্ষদ টেস্ট পেপার তোমাদের মাধ্যমিকের 2026 সেখানে আমি শুরু করেছিলাম এবং দুটো পেজ করে দিয়েছিলাম। সেখানে আমি টোটাল 14 আর 15 অঙ্কগুলো করেছিলাম। আজকে তোমাদেরকে আমি তারপরে পেজ 384 যাদবপুর বিদ্যাপীঠ যে মানে তোমার কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের যে 14 আর 15 অঙ্কটা আমি তোমাদের আজকে করাবো। তো সবার প্রথমে দেখো 14 প্রথমের অঙ্কটা আমি দেখো কি বলেছে। 70 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি হয় এবং শঙ্কুটির উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটু কঠিন দিয়েছে অঙ্কটা, একটু বোঝো, অঙ্কটা সহজ হবে। কি বলেছে দেখো, প্রথমে বলছে একটি অর্ধবৃত্তাকার পাত। ধরো এটা একটা অর্ধবৃত্তাকার পাত, এটা একটা অর্ধবৃত্তাকার পাত, ঠিক আছে। বলেছে এই অর্ধবৃত্তাকার পাত এখানে এর ব্যাস দিয়ে দিয়েছে, এর ব্যাস দিয়েছে কত? এর ব্যাস দিয়েছে 70। ভালো করে ব্যাপারটাকে বোঝো, এর ব্যাস দিয়েছে কত? 70। বলেছে কি বলেছে, ভালো করে লক্ষ্য, কি বলেছে দেখো, অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করে যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। অর্থাৎ এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ বলতে এইটা ব্যাসার্ধ এখান থেকে এতটা, এখান থেকে এতটা কত? 35। আর এখান থেকে এতটা কত? 35। এই দুটো জুড়ে শঙ্কু তৈরি হয়েছে, শঙ্কুর এটা তৈরি হয়েছে তির্যক উচ্চতাটা, শঙ্কুর ধার তৈরি হয়েছে। বলে দেখো এই দুটো কথা গেল ধারক ব্যাসার্ধ পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে, মানে এই দুটো সোজাসুজি উঠে গেছে, মানে 35 দুটো সোজাসুজি হয়ে গেছে। তার মানে এটাও 35, এটাও 35, তাহলে এটাও 35, এটা 35, তার মানে তির্যক উচ্চতা 35। আর এই নিচের যেটা দেখো বাকি কতটুকু পড়ে আছে, ভালো করে জিনিসটা লক্ষ্য করো, বাকি এই জিনিসটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এইটুকু জিনিস পড়ে আছে, মানে এইখান থেকে এতটুকু, এই যে এতটুকু কোনটা? এই নিচের অংশটুকু। তার মানে কি বোঝাচ্ছে যে এই অর্ধবৃত্তের পরিধি আর এই শঙ্কুর পরিধিও সমান, অর্থাৎ অর্ধবৃত্তের যে পরিধি মানে এর পরিধি, ঠিক আছে, এর পরিধি সমান সমান, মানে অর্ধবৃত্তের যে পরিধি এখান থেকে এতটুকু পরিধি, এই যে কোথা থেকে পরিধি, এইখান থেকে এই এসে এই যে এই এতটুকু হচ্ছে অর্ধবৃত্তের পরিধি সমান সমান এই জিনিসটা, এটা এই দুটো তো উপরে উঠে গেছে, আর এই জিনিসটা কি তৈরি হয়ে গেছে? এই নিচের জিনিসটা তৈরি হয়ে গেছে। এটা তাহলে কি হচ্ছে? অর্ধবৃত্তের পরিধি সমান সমান শঙ্কুর পরিধি, ঠিক আছে। এটা অঙ্কের মধ্যে বলেছে, এরকম ভাবে আঁকাটা হবে। এবার তোমাকে কি বলেছে যে শঙ্কুর উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি শঙ্কুর কিভাবে বের করব? তাহলে প্রথমে দেখো এর তির্যক উচ্চতা, শঙ্কুর সবকিছু লাগবে। তাহলে প্রথমে আমি কি দিয়েছে দেখো, অর্ধবৃত্তের ব্যাস দিয়েছে, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করি তবে তো জানবো শঙ্কুর উচ্চতা। তাহলে আমি লিখে করব। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, দেখো অর্ধবৃত্তের ব্যাসার্ধ ফার্স্টে সুন্দর করে দেখো, অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? 70/2 ইজিক্যাল টু 35, কিসে আছে অঙ্কটা? সেমি, 35 সেমি। কি বললাম যে অর্ধবৃত্তের বৃত্তটাই এখানে এইটা এই মানে ব্যাসার্ধটাই এটা, তাই তো, এই তির্যক উচ্চতা। তাহলে লিখি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান সমান তির্যক উচ্চতা। অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান সমান শঙ্কুর তির্যক উচ্চতা, তাই তো। তাহলে শঙ্কুর তির্যক, সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা কত? একটু লিখতে হবে অঙ্কটার মধ্যে পুরো পেপারটাকে। শঙ্কুর তির্যক উচ্চতা পেয়ে গেলাম, তির্যক উচ্চতা কত পেলাম? এই ব্যাসার্ধটাই তির্যক উচ্চতা, মানে 35 সেমি পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি বের করতে বলেছে কি শঙ্কুর, কি বের করতে বলেছে? শঙ্কুর উচ্চতা অর্থাৎ এইচ, তাই তো, এইচ বের করতে হবে। এইচ বের করতে গেলে তাহলে আমাকে কি জানতে হবে? হয় দুটোর ব্যাপারে আমাকে এইচ বের করতে হবে, আর একটা কি দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, তাই তো। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। তাহলে এলও তো দেয়া নেই অঙ্কের মধ্যে, তাহলে আমাকে এগুলো বের করে নিতে হবে। কিভাবে বের করব? এবার বলেছি আমি যে এই যে বক্রতলের, মানে এই যে বৃত্তের যে বক্রতল, কারণ এইটা দিয়েই তো এই গোলটা তৈরি হয়েছে, তার মানে কি অর্ধবৃত্তের পরিধি সমান সমান শঙ্কুর পরিধি। আচ্ছা, তাহলে অর্ধবৃত্তের আগে ব্যাসার্ধ বের, অর্ধবৃত্তের পরিধি সমান সমান শঙ্কুর ভূমির পরিধি, শঙ্কুর
ভূমির পরিধি, কারণ এই বৃত্তটার পরিধি সমান সমান এই বৃত্তটার পরিধি শঙ্কুর ভূমির পরিধি, তাই তো? এটা আমি জানি। তাহলে অর্ধবৃত্তের পরিধি কত আগে বের করি আমি এখানে। অর্ধবৃত্তের পরিধি কত জেনে নিই আগে। অর্ধবৃত্তের পরিধি কত, ফর্মুলা কি না, অর্ধবৃত্ত পুরো বৃত্তের ফর্মুলা কি আমরা জানি 2 পাই আর, অর্ধবৃত্ত কি পাই আর, পাই আর মানে 22/7 গুণ কত জানো 35, 5×7 = 45, 110 সেমি বেরিয়ে গেল, তাই তো? তাহলে শঙ্কুর পরিধি কত, শঙ্কুর ভূমির পরিধি কত হচ্ছে, শঙ্কুর ভূমির পরিধি, সুতরাং পরিধি কত হচ্ছে, ওটাই হবে 110 সেমি বেরিয়ে গেল, তাই তো? আমাকে দেখো অঙ্কের মধ্যে তোমাদের সবসময় বলেছি, অঙ্কের মধ্যে যখন কোনো একটা কিছু দেয়া থাকবে না তখন হয় অঙ্কের মধ্যে কোনো সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন বা এরকম কিছু দেয়া থাকবে, এখানে কিছুই দেয়া নেই। প্লাস আর একটা ফর্মুলা এখানে হতে পারে শঙ্কুর, যেমন কি L² = H² + R²। সেখানেও তোমাদের দুটো জিনিসের দরকার, L² = H² + R², পিথাগোরাসের সেই সূত্রটা, সেখানেও তো দুটো জিনিসের দরকার, তবেই তো আমি একটা মান পাবো, কিন্তু কোনোটাই দেয়া নেই, একটারই মাত্র মান দেয়া আছে। তাহলে আমি কি করবো, তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি ভূমির পরিধি পেয়ে গেলাম, ব্যাস ভূমির পরিধি থেকে দেখো আর অটোমেটিকলি পেয়ে যাবো কি দেয়া আছে, শঙ্কুর ভূমির পরিধি। শঙ্কুর ভূমিটা কি, শঙ্কুর ভূমিটা মানে কি, গোল মানে বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধিটা দেয়া আছে, তাহলে এখান থেকে আমি আর পেয়ে যাবো না শর্তানুসারে। তাহলে দেখো এটা মানে কি 2 পাই আর = কত দিয়েছে 110, তাহলে আর = আমি ডাইরেক্ট ওদিক নিয়ে চলে যাচ্ছি, 110 ইন্টু ধরো এটা 1/2, এটা মানে হচ্ছে 7/22, আমি একেবারেই করে দিলাম, কাটাকুটি করো 2 দিয়ে, সরি 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 কে 11 0, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 5×7 35/2, আর = কত বেরালো 35/2, ব্যাসার্ধ কিন্তু বেরিয়ে গেল, এর ব্যাসার্ধ কিন্তু বেরিয়ে গেল, ব্যাসার্ধ কত 35/2 হয়ে গেছে। নেক্সট এটাকে, আচ্ছা এটা ভেঙে নিই, 17 দুগুণে 34, 17.5 করে নিই, এত সেমি, তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ পয়েন্টে করে নিই 17.5 সেমি, ঠিক আছে? তাহলে এবার আমার কি চেয়েছে, উচ্চতা চেয়েছে, কি দেখো উচ্চতা, তাহলে যে কোনো দুটো জিনিস দেয়া থাকলে তাহলে আমরা পিথাগোরাসের সেই সূত্রটা ফেলতে পারি, L² ফেলতে পারি আমি সেই সূত্রটা না, L² = H² + R²। L মানে কত অঙ্কের মধ্যে দেয়া আছে, L প্রথমেই পেয়ে গেছিলাম, ওই যে 35 বসাও, 35 হোল স্কোয়ার = H² দেয়া নেই, বসিয়ে দাও, প্লাস আর তো প্রথমেই পেয়ে গেছি, এই যে শঙ্কুর শঙ্কুর তো পেলাম, ব্যাসার্ধ এই যে কত 17.5 হোল স্কোয়ার, এ পাশে করতে হবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে কি, এগুলোকে এদিকে নিয়ে চলে আসি, 35 স্কোয়ার মাইনাস 17টা এদিক নিয়ে চলে আসলাম, 17.5 স্কোয়ার = H², তাহলে এটা A² - B² এর সূত্র, A + B আর A - B = H², তাহলে দাঁড়াচ্ছে কত 35 ধরো 5 7 5 12 2 পয়েন্ট, এখানে 7 5 12 2 7 5 12 2 7 5 12 2 3 আর 4 আর 5, এটা তো 5 বসবে, 52.5, তাই তো 35 7 5 12 52.5, হ্যাঁ, ইন্টু এটা কত হচ্ছে, এটা হচ্ছে 17.5
ইজিক্যাল টু এইচ স্কোয়ার। ঠিক আছে, পরের লাইনে আমি ঘুরিয়ে নিলাম একটুখানি। হ্যাঁ, এইচ স্কোয়ার ইজিক্যাল টু 5.25 ইন্টু 17.5, পয়েন্ট তুললে এটা হবে 100, সরি পয়েন্ট তুললে 10, তো পয়েন্ট তুলো 10, তাহলে এইচ ইকুয়াল টু রুট ওভারের মধ্যে যাবে এটা 525 ইন্টু 17.5 ডিভাইডেড বাই 10 ইন্টু 10, তাহলে এইচ ইকুয়াল টু, নিচে তো 10 বেরাচ্ছে, উপরে কত বেরাচ্ছে দেখি, 525, তো 525কে 5 দিয়ে করলে 5 একে 5, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 একে 5, 3 দিয়ে 3 7 21, 5 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 175কে এবার করবো, 175 5 দিয়ে, 3 5 15, 5 5 25, 5 দিয়ে 5 7 35, 5 গুণ 5 গুণ 7, সরি এটা তো কি করছি, 10 গুণ 10, নিচেরটা কিছু করতে হবে, নিচেরটা এরমই রইল। চলো একটু কেটে নিলে ছোটো হতো, যাই হোক বাদ দাও। এইচ ইজিক্যাল টু, দুটো 5 থেকে একটা 5 বেরাচ্ছে, দুটো 7 থেকে একটা 7 বেরাচ্ছে, দুটো 5 থেকে একটা 5 বেরাচ্ছে, ভেতরে 3 পড়ে থাকছে, আর দুটো 10 থেকে একটা 10 বেরাচ্ছে, ছোটো করে না, 5 দুগুণে 10, তাহলে 5 7, এইচ ইকুয়াল টু 35 রুট 3 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত আছে, হ্যাঁ 35 রুট 3 ডিভাইডেড বাই 2, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো অঙ্ক এখনো শেষ হয়নি, কিন্তু অঙ্ক এখনো কি বলছে দেখো, কি বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, তাই তো, তাহলে লিখি আমি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, কি ফর্মুলা, পাই আর এল, তাহলে পাই মানে কত, 22/7 ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে কত ছিল, কত বেরিয়েছিল, এই যে 17.5, 17.5, এল মানে তো প্রথমেই পেয়ে গেছিলাম 35, পয়েন্টটাকে তুলি, পয়েন্টের জন্য একটা শূন্য কাটে 5 দিয়ে, 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 11, তাহলে দেখা যাচ্ছে কত দেখি, 5 11 55 5, হাতে রইল 5, 7 11 77 78 79 80 81 82 2, হাতে রইল 8, 11 কে 11, 12 13 14 15 16 17 18 19, এত বর্গ সেমিতে, তো বর্গ সেমি, তাহলে অ্যান্সার হলো দেখো এত বর্গ সেমি। ব্যাস, আঁকার আগে তোমরা যদি ঠিকঠাক মতো আঁকতে পারো, আমি তোমাদের বারবার করে বলছি যে পরিমিতি অঙ্কে মেন হচ্ছে আঁকাটা যদি তোমরা ঠিকঠাক নামাতে পারো, অঙ্ক এমনি হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2 অঙ্কটা। কি বলেছে দেখো, একটি লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটি বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তাকার কাঠের লক তৈরি করতে তাতে কত পরিমাণ কাঠ লাগবে এবং কতটা পরিমাণ কাঠ নষ্ট হয়েছে যখন লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়িটি দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার আর ব্যাস হচ্ছে 16.2 মিটার। ঠিক আছে, অঙ্কটা দিয়েছে, তাহলে আমি অঙ্কটা কি করব ভালো করে ব্যাপারটাকে বোঝো, আগে আঁকি। কি বলেছে, একটা লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়ি এরকম টাইপের, ধরো আমি এটা এরকম টাইপের কাঠের গুঁড়ি আছে, কথা বলছি, এরকম টাইপের একটা কাঠের গুঁড়ি আছে, ভালো করে শোনো। এটা কাঠের গুঁড়িতে কি কি দিয়েছে দেখি, এর দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, এর লম্বাটা কত 24 মিটার, আর কি দিয়েছে, এর ব্যাস দিয়েছে 16.2 সেমি, এটা কিন্তু মিটারে আছে, আর ব্যাস এদের ব্যাস দিয়েছে কত 16, কত দিয়েছে না 16 সেমিতে দিয়েছে। ঠিক আছে,
এবার বলেছে এই কাঠ থেকে বলছেন মানে বলছে কি সবচেয়ে কম কাঠ নষ্ট করে, মানে যত পারবো কাঠ নষ্ট করে একটা আয়ত ঘনকার মানে একটা বাক্স টাইপের যেগুলো আয়ত ঘনকার যদি করো, তাহলে একটা ব্যাপারটা দেখো, আমি ফের এখানে একটা আঁকছি। আয়ত ঘনকার বলতে কেমন ভাবে কাঠটা আঁকবে বলো তো, জিনিসটা কেমন হচ্ছে দেখো। আয়ত ঘনকার মানে ঠিক এইরকম টাইপের হচ্ছে, ভালো করে জিনিসটা দেখো, মানে এরকম দুদিকটাই হচ্ছে, ঠিক আছে, এরকম দুদিকটা ঠিক এরকম টাইপের, এরকম কথা বলছি, দিয়ে এরকম চক মানে একটা গোল টাইপের ধরো, এই যে জিনিসটা একটা ধরো, এটা একটা ধরো কাঠের গুড়ি, ঠিক আছে। এটা থেকে তুমি সবসময় মানে কিভাবে কাটবে, চৌকো টাইপের করবে, এটা লম্বা, এটা তো লম্বা বৃত্তাকার চোঙ আছে, এটা লম্বা বৃত্তাকার চোঙ আছে, এটাকে তুমি কি করবে, একটা আয়ত ঘনক তৈরি করবে। আয়ত ঘনক কি তৈরি করবে, একটা আয়ত ঘনক তৈরি করবে। তাহলে আয়ত ঘনক তৈরি করতে গেলে মানে মোটামুটি একটা বাক্স টাইপের তৈরি করতে গেলে কি করতে লাগবে, এটাকে চওড়া টাইপের হয়ে যাবে, তাই তো। তাহলে এই জিনিসটা এরকম টাইপের হয়ে যাবে, দিয়ে এই যে ধরো কথা বলছি, এখানটা ঠিক এরকম টাইপের হবে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম টাইপের হবে, এরকম টাইপেরই জাস্ট এরকম টাইপেরই হবে। আঁকাটা ঠিক একটুখানি হয়নি, ঠিক এরকম টাইপের বাক্সটা হবে, ঠিক আছে, চৌকো বাক্স টাইপের হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এবার বলেছে কি এইটা থেকে এটা তৈরি করতে প্রথমে বলেছে কি জিজ্ঞেস কি চেয়েছে অ্যান্সার, প্রথম অ্যান্সারটা বলেছে কি কত পরিমাণ কাঠ লাগবে, অর্থাৎ এইটা থেকে এই টাইপের তৈরি করতে কতটা কাঠ লাগবে, অর্থাৎ এর আয়তন বের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর বলছে কতটা এটা তৈরি করতে কতটা কাঠ নষ্ট হয়েছে, তার অর্থাৎ এরও আয়তন বের করতে, দিয়ে এটা থেকে এটা বিয়োগ করলেই বোঝা যাবে, কারণ কিছু তো কাঠ নষ্ট হবে, এটা তৈরি করতে কিছু তো কাঠ নষ্ট হবে। তাহলে আমার টার্গেট কি, এর আয়তন বের করা, একটা এর আয়তন বের করলে একটা অ্যান্সার বেরাবে, প্লাস এর আয়তন বের করে যদি এই দুটো থেকে বিয়োগ করি তাহলে আর একটা অ্যান্সার বেরাবে, দুটো অ্যান্সার বেরাবে, ঠিক আছে। তাহলে সবার প্রথম কাজ কি, আমি আগে এটা কতটা পরিমাণ কাঠটা আছে সেটা আগে দেখে নিই। কাঠের গুড়ির আয়তন, ঠিক আছে, কি কি দেয়া আছে, কাঠের গুড়ির ব্যাসার্ধ লিখে দিই, কাঠের গুড়ির ব্যাসার্ধ, যেগুলো অঙ্কের মধ্যে দেয়া আছে সেগুলো লিখি। কত দেয়া আছে, 16 আছে, 16√2 আছে। ব্যাসার্ধ বের করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত, 8√2। কিসে আছে দেখো ভালো করে, সেমিতে আছে। অঙ্কটা না পুরোটাকে ডেসিমিটারে নিয়ে যায়, কারণ মিটার একবার ডেসিমিটার, আমি পুরোটাকে ডেসিমিটারে যদি নিয়ে যাই, এটাকে সেমি থেকে ডেসি নিতে গেলে উল্টো হবে, ভাগ হবে, কত হবে, 8√2 ডিভাইডেড বাই 10, এত ডেসিমিটারে নিয়ে গেলাম ব্যাপারটাকে, ঠিক আছে। সেম ভাবে উচ্চতা, কাঠের গুড়ির উচ্চতা বা দৈর্ঘ্য, কাঠের গুড়ির দৈর্ঘ্য লিখে দিলাম। দৈর্ঘ্য কত আছে, 24 মিটারে আছে, দেখো 24 মিটারে আছে, তো 24 মিটার। তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 240 ডেসিমিটার। ঠিক আছে, 240 ডেসিমিটার, ব্যাস। এবার আয়তন বের করি, তাহলে কাঠের গুড়ির আয়তন, লম্বা বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই মানে হচ্ছে 22/7, হ্যাঁ কি না, আর মানে কত, 8√2 ডিভাইডেড বাই 10 ইন্টু 240, কাটাকুটি করো, 0 কাটা, আর কিছু কাটাকুটি করার দরকার নেই। এবার গুণ করে ভাগ করে টোটাল, কারণ করতে হবে, কারণ এটা না বের করলে এটা বিয়োগ করতে পারবো না। আর কিছু কাটাকুটি 2 দিয়ে কাটলে ছোট হচ্ছে, কিন্তু দরকার নেই, গুণ করি। তাহলে ভালো করে দেখো, প্রথমে এই দুটো গুণ করলে কত হচ্ছে, 8 8 64 আর 2√2 গুণ করলে 2 হয়, আমরা জানি কি 2, আর ধর 8 8 64 হলো, আর এদিকে 2√2 মানে কত, 64 গুণ অ্যাকচুয়ালি 2, অর্থাৎ 128 হলো, ঠিক আছে। তাহলে এটা 128 সঙ্গে কি করব, 22 গুণ করব, 22 গুণ, 8 দুগুণে 16, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 8 দুগুণে 16 6, হাতের হলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 2, নিচেরটাও তাই হবে, 6 5
2 6 6 5 11 1 5 2 7 1 8 2 নেক্সট কত আছে তাহলে 22 হয়ে গেল 8 এটা হয়ে গেল 24 গুণ 24 4 6 24 4 হাতে রইল 2 4 কে 4 আর 2 6 4 আর 32 2 হাতে রইল 3 4 দুগুণে 8 আর 3 11 4 6 দুগুণে 12 2 হাতে রইল 1 2 কে 2 থেকে 3 8 দুগুণে 16 2 দুগুণে 4 আর 1 5 4 6 আর 2 8 3 আর 2 5 6 আর 1 7 5 আর 1 6 এত বেরালো এখনো কিন্তু নিচে দেখো 7 আর 10 আছে ঠিক আছে তাহলে এটা দিয়ে ভাগ করি আমি এবার ভাগ করবো কত 70 দিয়ে এখানে ভাগ করছি এখানে ভাগ করছি আমি মুছে দেবো ওখানে 6 7 5 8 4 কত দিয়ে ভাগ করতে হবে 7 10 70 তাহলে কত দিয়ে হচ্ছে প্রথমে 70 6 7 7 একে 7 7 56 7 নং 63 7 নং 63 630 5 3 4 5 6 7 4 0 6 7 42 8 2 কত দিলে 5 হয় 3 দিলে তাহলে নামলো কত 4 তাহলে 70 70 কে 7 7 5 7 35 5 7 35 0 4 5 কত 8 হয় 3 দিলে তাহলে পয়েন্টের জন্য একটা 0 নেব 7 কে 7 7 4 7 28 4 7 28 তাই তো 280 0 8 কত দিলে 12 হয় 6 দিলে হাতে রইল 1 0 আবার পয়েন্টের জন্য একটা 0 তারপর কত দিই 6 7 হইলে 7 8 56 7 8 56 তাহলে 560 0 4 হবে না 0 4 8 এই 7 7 8 56 ঠিক আছে তো 7 8 56 হ্যাঁ তাহলে এটা 5 7 35 তাহলে আর নেওয়ার দরকার নেই 5 7 35 তো হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত দেখো 9 আর মিলবে না কারণ 9 6 5.4 9 ধরে না প্রায় কিন্তু ঠিক আছে বেরিয়ে গেল এইবার ব্যাপারটাকে দেখো আমি ওটাকে মুছে দিলাম এটাকে হ্যাঁ এইবার আসল ব্যাপারটা দেখো এইবার ব্যাপারটাকে বোঝো ভালো করে এবার আমাকে কি বের করতে হবে এর আয়তন বের করতে হবে এর আয়তন বের করতে হবে কিভাবে বের করবো কিছুই তো দেয়া নেই এর কিছু দেয়া আছে কি অঙ্কের মধ্যে কিচ্ছু দেয়া নেই ভালো করে দেখো তাহলে ভালো করে দেখো আয়তন কোনো কাঠটাকে ঠিক কাটার সময় ঠিক এরকম টাইপের হয়েছে হ্যাঁ কি না এরকম টাইপের হয়েছে আচ্ছা এইটা কি এই যে এইখান থেকে এইটা কি অ্যাকচুয়ালি এইটা হলো দেখো এই যে মানে চম্বের চোঙের এই মানে অর্থাৎ বৃত্তের এই যে এই বৃত্তটার কি এটা বৃত্ত এটা কি হচ্ছে চোঙের কি হচ্ছে ব্যাস এর কি হচ্ছে এটা ব্যাস ভালো করে দেখো এর যদি এটা ব্যাস হয় এর তো এটা ব্যাস আর এই ভেতরটা কি আছে ভেতরটা কি দেখো ভালো ভেতরটা বলেছে বর্গাকার প্রস্থচ্ছেদ মানে কাঁটাটা কেমন টাইপের হবে বর্গাকার টাইপের আর এই বর্গাকার এটা কি কর্ণ তার মানে তাহলে আমি লিখছি তোমার বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস যেটা সেটা বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ তাই তো সুতরাং বর্গক্ষেত্রের কর্ণ কত বর্গক্ষেত্রের কর্ণ ইজিক্যাল টু কত ব্যাস কত ছিল 16 তাহলে 16 ডেসিমিটার না 16 সেমিতে আছে তো 16√2 সরি 16√2 সেমিতে আছে এটাকে ডেসিতে নিয়ে যেতে গেলে ডেসিতে নিয়ে গেলে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে সেমিতেই ছিল তো হ্যাঁ একে 10 দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো কি পেয়ে গেলাম আমি কর্ণ পেয়ে গেলাম কিন্তু এত ডেসিমিটার ভালো করে দেখো আমি এখানে অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম কর্ণ তাহলে 17 সালে লিখতে পারি না বর্গক্ষেত্রের কর্ণটার ফর্মুলা কি
শর্তানুসারে এখান থেকে দেখো আমি কি পেয়ে যাবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। শর্তানুসারে ভালো করে দেখো, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, a√2 মানে বর্গক্ষেত্রের বাহু গুণ √2 ইকুয়াল টু 16√2 ডিভাইডেড বাই 10। তাহলে করলে কিরকম দাঁড়ায়, a ইজ ইকাল টু 16√2 ডিভাইডেড বাই 10 ইন্টু নিচে √2 কেটে গেল, তাহলে দাঁড়ালো কত, 16 ডিভাইডেড বাই 10 ডেসিমিটার বেরিয়ে গেল। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, বর্গক্ষেত্রের এটা কত বেরিয়ে গেল, 16 ডিভাইডেড বাই 10, তারপর এটা কত 16 ডিভাইডেড বাই 10, এটা কত 16 ডিভাইডেড বাই 10, এটা কত 16 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এইবার দেখো এই যে কাঠের লকটা কেমন টাইপের তৈরি হয়েছে, কাঠের লকটা আয়ত ঘনকের মতন তৈরি হয়েছে, তাই তো। তার মানে এবার আয়ত ঘনকের আমি আয়তন বের করবো। আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সবসময় সমান হয়, দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, যদি এটা বর্গাকার প্রস্থ হচ্ছে তাহলে দৈর্ঘ্য আলাদা হবে না, প্রস্থ একই হবে, দৈর্ঘ্য যা হবে প্রস্থই তাই হবে। আর উচ্চতা তো দেয়াই আছে কত, 24 এই যে। তাহলে লিখি বর্গক্ষেত্রের আয়তন, আয়ত ঘনকের মানে কাঠের লগের আয়তন, এটা একটা অ্যান্সার বেরাবে কিন্তু, কাঠের লগের আয়তন, কাঠের লগের আয়তন দৈর্ঘ্য মানে কত 16×10, প্রস্থ 16 × 10, উচ্চতা কত পেয়েছিল, উচ্চতা এই যে 240 ছিল, কারণ এটা ডেসিমিটারে 240। ঠিক আছে, কাটো 0 আর 0, আর কিছু কাটাকুটি করার দরকার নেই। ঠিক আছে, আর কিছু কাটাকুটি করার দরকার নেই। এবার গুণ করি, 16 16 256, 256 সঙ্গে 24 গুণ করো, 4 6 24 4, হাতে রইল 2, 4 5 20 আর 2 22, 4 দুগুণে 8 আর 2 10, 6 দুগুণে 12 2, 5 দুগুণে 10 আর 1 11, 2 দুগুণে 4 আর 1 5, 4 2 2 4 1, 5 আর 1 6। আচ্ছা, তাহলে কত বেড়া, 4 কটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে পয়েন্টটা কোথায় বসবে, এখানে বসবে। তাহলে বেরালো কত 6 1 4 4 ঘন, আচ্ছা এখানটা লিখিনি না, ঘন ডেসিমিটার। তাহলে এখানে কত বেরালো, ঘন ডেসিমিটার বেরিয়ে গেল। কিন্তু একটা কি বেরিয়ে গেল দেখো, একটা অ্যান্সার বেরিয়ে গেল। কিন্তু কি চেয়েছে, এই যে এখানে চেয়েছিল দেখো, বলছে সবচেয়ে কাঠ নষ্ট করে কাঠের যে লক তৈরি করে তাতে কত পরিমাণ কাঠ লাগবে, তাতে এত পরিমাণ কাঠ কিন্তু লাগবে, এই একটা অ্যান্সার বেরালো। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, কতটা পরিমাণ, এবার বলেছে কত পরিমাণ কাঠ নষ্ট হয়েছে। তাহলে কি করব, এটা থেকে এটা তৈরি হয়েছে, মানে এটা থেকে এটা বাদ দিলে, যেটা বাদ দিলেই তো পড়ে থাকছে বাকিটা নষ্টটা। তাহলে লিখি কাঠ নষ্ট হয়েছে, কাঠ নষ্ট হয়েছে, কতটা কাঠ নষ্ট হয়েছে, কত 9 6 5.49 বিয়োগ 6 1 4.4, কত দাঁড়াচ্ছে, বিয়োগ করি 9 6 5 4 9, এটা বেরোলো 6 1 4.4, এখানে একটা কিছু নেই মানে 0, 9 4 4 মিলে গেলে 0 পয়েন্ট, 5 কত দিলে 9 হয়, 1 দিলে কত হয়, 5 দিলে কত দিলে 3, তাহলে বসলো হতে কত 3 5 1.09। এটা প্রায় লিখে দাও, কারণ বলতে এখানে কিন্তু প্রায় হয়েছিল। ঠিক আছে, প্রায় কথাটা লিখে দেবে কিন্তু অবশ্যই, ঘন ডেসিমিটার প্রায়। তাহলে কত বেরালো, এত ঘন ডেসিমিটার। এই অঙ্কটা তোমাদের বইতে আছে কিন্তু সংখ্যাটা আলাদা আছে। ঠিক আছে, তাহলে কত বেরালো 351.09, কতটা কাঠ নষ্ট হচ্ছে, এতটা পরিমাণ ঘন ডেসিমিটার কাঠ নষ্ট। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা, 14 অঙ্কটা। কি বলে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ভালো করে ব্যাপারটাকে বোঝো, কি বলেছে জিনিসটাকে ভালো করে দেখো। প্রথমে বলেছে আঁকাটা আমি আঁকি, জাস্ট আঁকাটা আঁকলেই তোমাদের এক্ষুনি অঙ্কটা সহজ হয়ে যাবে।
ধরো এটা একটা গোলক আছে, ধরো এরকম একটা গোলক আছে, ঠিক আছে, এরকম একটা গোলক। কমলা লেবু দেখেছো তো, মনে করো এটা একটা কমলা লেবু, ঠিক আছে। কমলা লেবুর যে আমি উপরের খোসাটা ছাড়িয়ে দিলাম, উপরের খোসাটা যদি ছাড়িয়ে নিই তাহলে দেখো এই যে ধরো এটা উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইটা পড়ে রইল, ঠিক আছে। আমরা যদি কমলা লেবুর উপরের অংশটা ছাড়িয়ে নিই, ধরো এটা কমলা লেবু, এটা হচ্ছে তার খোসা, কথা বলছি, এটা ধরো সাপোজ খোসা, এই যে এটা হচ্ছে পুরো খোসা, এটা ধরো খোসা, কথা বলছি, এটা ধরো খোসা, ঠিক আছে। এইটা হচ্ছে কমলা লেবুর ভিতরের অংশ, ভেতরটা, ভেতরটা, ঠিক আছে। এবার দেখো এই জিনিসের লক্ষ্য করে দেখো, এ কটা ব্যাসার্ধ হচ্ছে, এই একটার ব্যাসার্ধ এটা হচ্ছে উপরের, এটার ব্যাসার্ধ ধরে নিলাম, এটা ব্যাসার্ধ ধরলাম আর এইখান থেকে এইটুখানি একটা, এটা ছোট গোলকের ব্যাসার্ধ, মানে এটা ধর বড় গোলকটা, আগে যে গোলকটা ছিল কেটে নেওয়ার পর কোন গোলকটা সাদা অংশটা, সেটা তার ব্যাসার্ধ কত আর। এবার অঙ্কটাকে পুরোটা হলো কেটে নেওয়ার পর, এবার অঙ্কটা কি বলেছে অঙ্কটাকে দেখো ভালো করে দেখো। এই একটা পুরো গোলক আছে, সেখান থেকে আমি খোসা ছাড়িয়ে নিলাম, লংলা লেবু খোসা ছাড়িয়ে নিলাম, মানে এটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেওয়ার পর এরকম টাইপ এইটুখানি অংশ সাদা অংশটুকু পড়ে আছে, সেই সাদা অংশটুকুর ব্যাসার্ধ হচ্ছে আর প্রথমে যখন ছিল খোসা অবস্থা তার ব্যাসার্ধ কত আর। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি আমি, ঠিক আছে। এবার আমার অঙ্কের মধ্যে কি শর্ত দিয়েছে দেখো, বলেছে যে গোলকের উপরিতলে আমরা কেটে নিলাম যে নতুন যে গোলক তার বক্রতলের ক্ষেত্রফল, নতুন যে গোলক মানে কি ভেতরের সাদা অংশটা, এর বক্রতল সঙ্গে এর বক্রতলটা কতটা হয়েছে দেখো, আগের গোলকের ঠিক অর্ধেক, অর্থাৎ প্রথমে যা ছিল, প্রথমে যদি 10 থাকে এখন কত, মানে প্রথমে ছিল ধরো কমলা লেবু খোসা সহ কমলা লেবুটা কতটা পরিমাণ ছিল, বক্রতল 10, কমলা লেবুর খোসাটা তুলে নিলাম, এখন এসে দাঁড়ালো কোথায়, তার অর্ধেক হয়ে গেছে, তার মানে কত হয়ে গেছে বলতো, কমলা লেবু যে মানে ভেতরের যে অংশটা সেটা হয়ে গেছে 5। তার মানে আমি লিখতে পারি না, আচ্ছা আগে ধরে নিই, প্রথমে ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধ ছিল, গোলকের ব্যাসার্ধ ছিল সমান সমান বড় হাতের আর একক, ঠিক আছে। নতুন যে গোলকটা মানে কেটে নেওয়ার পর নতুন গোলকের আর একক এবং নতুন গোলকের এবং নতুন যেটা তৈরি হলো নতুন গোলকের ব্যাসার্ধ, ব্যাপারটাকে বুঝবে কিন্তু ভালো করে, নতুন গোলকের ব্যাসার্ধ কত ধরলাম আমি, ছোট হাতের আর একক, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে অঙ্কটার মধ্যে দেখো, শর্তানুসারে বলে দিয়েছে কি বলেছে ভালো করে দেখো। প্রথমে যে আমি প্রথম যে গোলকটা ছিল সেই গোলকটা থেকে যে নতুন গোলকটা তৈরি হলো সেটা কতটা তৈরি হয়েছে বলতো, প্রথম গোলকের অর্ধেক, তার মানে প্রথম গোলকটা ছিল কত, 4, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি মনে করে দেখো, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এটা ছিল ফর্মুলা, সরি আমি বড় হাতের আর দিই এখানটা, ধরো গোলকের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার বড়টা, ঠিক আছে। এখন কত হয়েছে, এখন যেটা তার পরিমাণ কত, মানে এইটা কতটা, এর ডবল না, মানে এইরকম সাদা অংশকে 2 দিয়ে গুণ করলে তবে এটা হয়, মানে কি বড়টার অর্ধেক মানে কত, ধরো বড়টা প্রথমে ছিল 10 এখন হয়েছে কত 5, তাহলে ধরো আমি 5 ওর কাছে আছে, মানে আমি খোসা সমেত আমি ধরো 10, আর একজনের কাছে যেটা আছে সেটা হচ্ছে কমলা লেবুটা, সেটা কত, সেটা ধরো 5, তাহলে আমি কত, ওর ডবল না আমি, তাহলে আমার কত 2 তোমার 4 পাই আর ইন্টু 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। চলো এবার আমি কি করছি, তাহলে আর স্কোয়ারটাকে খালি এখানে রাখি, যে কোনো একটা করলেই হবে, তাহলে এদিকে বললে 2 গুণ 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই, তাহলে 4 পাই কেটে গেল, পরে থাকলো 2 আর স্কোয়ার, তাহলে আমি যদি রুট ওভারটাকে তুলি দাঁড়ায় কেমন 2 আর স্কোয়ার, তাহলে আর থেকে কি বেরোয়, এখান থেকে শুধু আরটা বেরিয়ে যাচ্ছে, মানে রুট 2 আর এটা বেরিয়ে যাচ্ছে, মানে আরটাকে আগে বসাই, ধরো এরকম টাইপের হচ্ছে, তাই তো, আর রুট 2 এরকম বেরালো, এটা বেরালো,
ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে কি বের করতে বলেছে দেখো, বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন মানে কোন কার আয়তন বলছে বলো তো, এই অংশের আয়তনটা, এটাকে কেটে নেওয়া অংশের আয়তন বলছে। এটা তো কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশ কোনটা, এইটা কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশ। আর অবশিষ্ট অংশ কেটে নেওয়ার পর কি পড়ে থাকে, অবশিষ্ট কোনটা পড়ে আছে, সাদা অংশটা আমি লিখছি শুধু নর্মাল বোঝার জন্য, সাদা অংশ, সাদা অংশ। এদের অনুপাত জিজ্ঞাসা, এদের অনুপাত চেয়েছে। ঠিক আছে, কিভাবে বের করতে, কেটে নেওয়া অংশটা মানে এই যে অংশটাকে কিভাবে বের করবো, এই অংশটাকে বের করতে কি হবে, এই পুরোটা থেকে এই সাদা অংশটাকে বাদ দিলে তবেই তোটা পাবো, হ্যাঁ কি না, এই পুরোটা থেকে যদি আমি এই ভেতরের মানে সাদা অংশটাকে বাদ দিই তবেই তো এই কাটা অংশটা পাবো, ঠিক কি না। তাহলে আমি কি করব, পুরো থেকে সাদা অংশটা বের করব। তাহলে আগে সাদা অংশটা মানে কি, অবশিষ্ট অংশ, অবশিষ্ট। তাহলে লিখে নিই প্রথমে অবশিষ্ট, অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট অংশের আয়তন কত, আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, তাই তো, 4/3 পাই আর কিউব মানে ছোট হাতের আর, এটা ভেতরটা মানে ছোট হাতের আর, হ্যাঁ কি না, কত, এত ঘন একক। ঠিক আছে, আচ্ছা এবার কি করব আমি, এই কি করব এবার, এবার আমি তাহলে কি কি বললাম যে কেটে নিয়ে অবশিষ্ট অংশ পেয়ে গেলাম, কিন্তু সাদা অংশটা পেয়ে গেলাম। দেখো এবার আমাকে কেটে নিয়ে অংশটা, কেটে নিয়ে অংশটা মানে কি, পুরোটা, পুরোটা মানে কত, পুরোটা মানে ভালো দেখো সত্য অনুসারে করছি দেখো, এই সরি পুরোটা মানে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া, কেটে নেওয়া অংশের আয়তন কত, কেটে নেওয়া অংশ এই পুরোটা, পুরোটার আয়তন মানে কত, দেখো 4/3 পাই বড় হাতের আর কিউব, বড় হাতের আর কিউব, সেখান থেকে কোনটা বাদ দেবো, এই ভেতরের অংশটা, ভেতরের অংশটা মানে তো এইটা 4/3 পাই আর কিউব, ব্যাস নেক্সট লাইনে 4/3 পাই আর মানে কত, বড় আর কিউব মানে কোনটা, এইটা আর, তার মানে এটা কি বসাতে পারি যে আর ইন্টু √2 কিউব মাইনাস 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 ব্র্যাকেট যদি খোলো কিরকম দাঁড়াচ্ছে, আর কিউব, এটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, 3টে 2 থেকে 3টে 2 মানে কি, একটা 2 বেরিয়ে যাবে, একটা 2 পড়ে থাকবে, তাই তো, 2√2 মাইনাস এখানে যা আছে তাই 4/3 পাই আর কিউব। আমি পাশে করছি এবার, সোজা অঙ্ক, জাস্ট অঙ্কটা আমি বললাম না তোমাদের এই অঙ্কে আঁকাটা মেন। তাহলে কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো, কি দাঁড়াচ্ছে দেখো, এদের থেকে দুজনের থেকে দেখো কমন চলে আসছে, দেখো 4/3 কমন আসছে, পাই কমন আসছে, আর কি কমন আসছে দেখো, দুজনের থেকে আর কিউব কমন আসছে, আর কিউব কমন লাগছে, পড়ে কি থাকছে দেখো 2√2, আর এখানে কিচ্ছু পড়ে থাকছে না, পড়ে থাকছে -1, ব্যাস হয়ে গেল, কিন্তু বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করব, দুজনের আয়তনের অনুপাত বের করব, এটা মুছি, ঠিক আছে, আয়তনের অনুপাত আমি বের করব। তাহলে লিখি কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া অংশ ও কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট অংশের, অবশিষ্ট অংশের আয়তন, তাই চেয়েছে, তাই তো চেয়েছে, কেটে নেওয়াটা আগে চেয়েছে, দেখি তো আগে দেখে নি কোনটা আগে চেয়েছে, কেটে নেওয়া আগে চেয়েছে তারপর অবশিষ্ট। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত, অংশ আয়তনের, অংশটা আয়তনের অনুপাত করো, বসাও, কেটে নেওয়া মানে হচ্ছে এইটা 4/3 পাই আর কিউব 2√2 -1, আর এর কত, অবশিষ্ট অংশ মানে কোনটা, অবশিষ্ট অংশ মানে এইটা, এই যে 4/3 পাই আর কিউব, দেখো 4/3 কাটা, পাই পাই কাটা, আর কিউব কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত, 2√2 -1 = 1।
এটা তোমাদের অ্যান্সার। অঙ্কটা দেখে মনে হবে কিন্তু কঠিন, জাস্ট তাকে বুঝে দেখো কয়টিখানি লাগলো অঙ্কটা করতে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 15-1 অঙ্কটা। কি বলছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বর যৌগিক গড় 25 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে কি কি দিয়েছে? শ্রেণী সীমানা, ছাত্র সংখ্যা। কি বলেছে? গড়। তাহলে কি কি লাগে? শ্রেণী সীমানা, ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা, আর কি লাগে তোমার মধ্যমান, তাই তো, শ্রেণী মধ্যক। তাহলে দেখি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক লাগবে, শ্রেণী মধ্যক, আর কি আছে? ছাত্রী সংখ্যা বা পরিসংখ্যা, যেটাকে এফ, আচ্ছা আরে একটু ভুলে গেলাম, তার আগে তো করলাম তো দাঁত, ছাত্রী সংখ্যা, সরি ছাত্রী কি তো পড়েছি তো, ছাত্রী সংখ্যা অর্থাৎ এফ আই, আর এটা হচ্ছে এক্স আই, আর এখানে লাগবে এফ আই এক্স আই। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমানা কত কত আছে? কত কত আছে? 10, 0, 10, 0 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40 আছে তো, 30 থেকে 40, 40 থেকে 50, 40 থেকে 50, শ্রেণী মধ্যকটা পরে আগে রেখে 15, 20, 35, আচ্ছা এখানে করে নিই 5, 15, 25, 35, 45, এটা কত কত আছে? 15, 20, 15, 20, 35 এম, আর কি আছে? 10, গুণ করব 5, 15, 75, 15 দুগুণে 30, 25, 3, 5, 25, 125-এর 5, 25, 3, 25, 75, 12, 75, 87, 5, 25, 125, হাতে রইল 12, 3, 25, 75, 76, 77, 87, ঠিক আছে 35 এম, আর কি আছে? 450, দেখি না ঠিক টুকেছি তো, ঠিক আছে, চলো যোগ করে নিই। এফ আই যোগ করলে কত হচ্ছে? 15, 15, 20, 20, 30, 35, 35, 35, 70, 80, 80 প্লাস এম, এটা কত হচ্ছে? এফ আই এক্স আই কত হচ্ছে দেখি? 5 আর 5-এ 10-এর 0, আচ্ছা প্লাস 35 এম, এখানে বসিয়ে দিয়ে আগে, 5 আর 5-এ 10-এর 0 হয়ে গেল, হাতে রইল 1, 7, 7, 14, 14 আর 5-এ 4, 5, 19, 20, 0, 7, 7, 14, 14 আর 5-এ 14, 15, 15, 20, 0, হাতে রইল 2, 8 আর 4, 12, 12, 13, 14, 15, 15 আর 2-এ 15 আর 2-এ 17, ঠিক আছে ঠিক করেছি নাকি দেখে নিই। 15 হচ্ছে ও যায় বা এম 10, হ্যাঁ ঠিক আছে, সব টোকা ঠিক আছে নাকি দেখে নিই। হ্যাঁ, এটা না সবসময় একবার চেক করে নেবে, এটা এইখানে যদি গন্ডগোল হয় দেখবে পুরোই মেলাতে পারবে না, একবার করে নেওয়ার পর তো আরেকবার মিলিয়ে নেবে, ঠিক আছে। এবার আমাকে গড়ের ফর্মুলা কি আমরা জানি, এফ আই এক্স আই ডিভাইডেড বাই এফ আই। তাহলে কত দিয়েছে? 1700 প্লাস 35 এম ডিভাইডেড বাই 80 প্লাস এম, বেরিয়ে গেল। এবার আমি কি করব বলে দিয়েছে এর অ্যান্সারটা, এর অ্যান্সার কত বলেছে? 25 দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, বসিয়ে দিই শর্তানুসারে কত দিয়েছে? 1700 প্লাস 35 এম ডিভাইডেড বাই 80 প্লাস এম ইকুয়াল টু কত? 25।
তাহলে এটা আগে করি, 8 25 2000, 80 দিয়ে গুণ করলে এটা 25m, না 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 এটা আগে করি, 1700 প্লাস 35m, এটা হচ্ছে 2000 প্লাস 25m, এমগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 35m মাইনাস 25m ইকুয়াল টু 2000 মাইনাস 1700, তাহলে এটা হচ্ছে 10m, এটা হচ্ছে 300, তাহলে m ইকুয়াল টু 300/10, 0 0 কাটা, m ইকুয়াল টু কত বেরিয়ে গেল 10, তাহলে m ইকুয়াল টু কত বেরোলো দেখো 10, কি বললাম বুঝতে, একদম সহজ দিয়েছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 2-এর অঙ্কটা করাবো, নিচের তোদের মধ্যমা নির্ণয় করতে বলেছে, প্রাপ্ত নম্বর, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। কি কি লাগে আমরা জানি, শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, এই কটা লাগে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে লিখতে পারো ক্ষুদ্রতম সূচক, ক্ষুদ্রতম শ্রেণী সীমানা 0 10, 10 থেকে 30, এটাকে দেয়া লিখবে 0 10, 10 থেকে 30, 0 10, 10 থেকে 30, 30 থেকে 60, 30 থেকে 60, 60 থেকে 70, 60 থেকে 70, 70 থেকে 90, 70 থেকে 90। পরিসংখ্যা কি কি আছে, 15 25 30, 15 25 30, 15 25 30, 4 10, দেখে নিয়ে আর একবার, 15 15 25 30 4 10, ঠিক আছে, কত হচ্ছে, এবার যোগ করতে হবে, কত হচ্ছে, 15 15 20 40, 4 3 7, 70 74 84, তাহলে লিখে দিতে হবে এখানে কি, n/2 বের করতে হবে, n/2 মানে হচ্ছে এই যে এটা n/2, এটা হচ্ছে n, তাই তো, তাহলে n/2 কত, 84 ডিভাইডেড বাই 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এবার লিখে দিতে হবে 42-এর পরের সংখ্যাটা, মানে এইটা হচ্ছে, তাই তো, তাহলে 42-এর চেয়ে বেশি, 42-এর চেয়ে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, 42-এর চেয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 70, সুতরাং শ্রেণী সীমানা কোনটা হবে, শ্রেণী সীমানা 70 মানে এই ঘরটা, 30 থেকে 60, 30 থেকে 60 এই ঘরটা হবে, ঠিক আছে। এবার কোনটা কি সেটা তুমি বসাও, আচ্ছা এইখানেই করি, এটা নিয়ে আসতে, এখানেই করছি আমি, এখানে কি কি সেটা বসিয়ে দিই। এল মানে কত, এল মানে হচ্ছে 30, ঠিক আছে। সিএফ মানে হচ্ছে এর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে মধ্যমানের আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে 40। এফ মধ্যমানের সোজাসুজি যে পরিসংখ্যা,
30, এইচ ইকুয়াল টু এদের দুজনের বিয়োগ ফল। দেখো সবার কিন্তু এখানে আলাদা আলাদা আছে, এক নেই কিন্তু এই অঙ্কটার মধ্যে একটু দেখে অন্য টাইপের আছে, ভালো করে দেখো। তাহলে কত হচ্ছে দুজনের বিয়োগ ফল 30 হলো কিন্তু। আর n/2 তো পেয়েই গেছি, n/2 তো লিখে দিচ্ছি, তাও n/2 কত 42। ব্যাস, ফর্মুলা কি ছিল মনে করে দেখো, আর কিচ্ছু নেই। তাহলে লেখো কি যেন, মধ্যমা। ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। L মানে কত, L 30 প্লাস n/2 কত 42 মাইনাস CF কত, CF 40, F কত, F হচ্ছে 30, H কত, H হচ্ছে 30। আমার সোজা অঙ্ক দিয়েছে একদম। তাহলে এটা হলো 2 বিয়োগ করলে এটা হলো 30 গুণ 30, 0 0 কাটা 3 3 কাটা কত হচ্ছে 2, তাহলে দাঁড়াচ্ছে কত অ্যান্সার 32। একদম সহজ অঙ্ক দিয়েছে, কত দেবে তাহলে 32 অ্যান্সার গেল। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরেরটা যেটা আছে সেটা দেখো ওজাইভ আছে, ঠিক আছে। সো এটা আমি আঁকাটা আর করাচ্ছি না, ঠিক আছে, এটা তোমাদের অন্য ক্লাসে আমি করিয়ে দেবো, ঠিক আছে, এটা দরকার নেই। নিচের পরিসংখ্যান বিজ্ঞান তালিকা বৃহত্তম সূচক ওজাইভা অঙ্কন করে, ওজাইভাটা আমি আর করাচ্ছি না, কারণ তার জন্য তো আকার লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? তো করিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল দুটো, অর্থাৎ পরিমিতি এবং যে রাশিবিজ্ঞান অর্থাৎ 14 এবং 15 দুটো আমি করে দিলাম। এই 5টা অঙ্ক টোটাল করালাম। এই 5টা অঙ্কের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তাহলে তুলে নাও।